ঢাকার পানি নামার ৪১ গেটের ২২টি অচল। অচিরেই পানিতে তলিয়ে যাবে ঢাকা পুরো শহর। আর বন্যা কেন এত প্রাণঘাতী হয়ে উঠল হঠাৎ করে, বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন। রাজধানীতে শনিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি রোববার মধ্যরাতের পর রূপ নেয় অতি ভারী বর্ষণে। ২ দিনে ঢাকায় ১৯২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। টানা এই বর্ষণে রাজধানীর নীলক্ষেত, জিঘাতলা, গেন্ডারিয়া, মতিঝিল, শান্তিনগর, কাকরাইল, কমলাপুর, শাহজাহানপুর, পুরান ঢাকা, মিরপুর সহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। কোথাও ৪ থেকে ৫ ঘন্টা পেরিয়ে গেলেও পানি নামেনি। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। তবে বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা বলছেন, শুধু অতিবৃষ্টি নয়, রাজধানীর জলাবদ্ধতার বড় কারণ পানি নিষ্কাশন ব্যবস্থার অকার্যকারিতা। খাল, স্লুইস গেট, পাম্প স্টেশন ও ড্রেনেজ অবকাঠামোর বড় অংশ ঠিকমতো কাজ করছে না। ফলে প্রয়োজনীয় অবকাঠামো থাকার পরও সঠিক রক্ষণাবেক্ষণ, যন্ত্রপাতির অচলাবস্থা এবং বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতার কারণে প্রতি বছর একই দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে নগরবাসীকে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, বৃষ্টির পানি নদীতে নিষ্কাশনের অন্যতম প্রধান অবকাঠামো ৪১টি স্লুইস গেটের মধ্যে মাত্র ১৯টি কার্যকর রয়েছে। বাকি ২২টির মধ্যে ৬টি সম্পূর্ণ অচল ও ১৫টি আংশিক সচল থাকলেও কার্যকরভাবে পানি নিষ্কাশনে ভূমিকা রাখতে পারছে না। আবার এসব স্লুইস গেট পরিচালনার জন্য সিটি কর্পোরেশনের নিজস্ব পর্যাপ্ত জনবলও নেই। একই সঙ্গে রাজধানীর ৭টি প্রধান পানি নিষ্কাশন আউটলেটের একটি গুরুত্বপূর্ণ পাম্প স্টেশনের ৩টি বড় পাম্পের মধ্যে একটি দীর্ঘদিন ধরে বিকল রয়েছে। অন্য পাম্পগুলোও পূর্ণ সক্ষমতায় কাজ করতে পারছে না। ড্রেনে জমে থাকা বর্জ্য দ্রুত অপসারণের জন্য ২ সিটি কর্পোরেশনের ৫টি শাখার মেশিনের মধ্যে একটি দীর্ঘদিন ধরে অচল। অন্যদিকে ২ সিটির আওতায় থাকা ২৬টি খালের বড় অংশ পানি প্রবাহের জন্য প্রয়োজনীয় সক্ষমতা হারিয়েছে। ৭ আউটলেট ও পুরনো ড্রেনেজ নকশায় জলজট নগরীতে। ২ সিটি কর্পোরেশনের সূত্র বলছে, রাজধানীর জলাবদ্ধতার পেছনে শুধু অতি বৃষ্টি নয়, বরং সীমিত পানি নিষ্কাশন অবকাঠামো, পুরনো ড্রেনেজ ব্যবস্থা, খাল দখল, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সব মিলিয়ে একটি জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। প্রায় ৩০৬.৩৮ বর্গ কিলোমিটার এলাকায় ১২৯টি ওয়ার্ডে প্রায় ২.৫ কোটি মানুষ বসবাস। অথচ এই বিশাল এলাকার বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য কার্যতভাবে নির্ভর করতে হয় মাত্র ৮টি আউটলেটে। মালিবাগ, শান্তিনগর, পল্টন ও মতিঝিল এলাকার পানি টিটিপাড়া পাম্প স্টেশনের মাধ্যমে নিষ্কাশিত হয়। পুরান ঢাকা, আজিমপুর, গুলিস্তান ও হাজারীবাগ এলাকার পানি ধোলাইখাল, সূত্রাপুর হয়ে বুড়িগঙ্গা নদীতে যায়। গ্রিন রোড, তল্লাবাগ ও পান্থপথ এলাকার পানি হাতিরঝিল হয়ে রামপুরা পাম্প স্টেশনে পৌঁছে। আশুলিয়া এলাকার পানি গোড়ানচটবাড়ি এলাকা দিয়ে এয়ারপোর্ট এলাকার পানি আবদুল্লাপুর আউটলেট, শ্যামলী, মোহাম্মদপুর এলাকার পানি কল্যাণপুর এলাকা দিয়ে, আর যাত্রাবাড়ি, শ্যামপুর, জুরাইন ও ডিএনডি এলাকার কিছু অংশের পানি শিমরাইল পাম্প স্টেশনের মাধ্যমে শীতলক্ষ্যা নদীতে নিষ্কাশিত হয়। এর মধ্যে হাতেরঝিল পরিচালনা করে রাজুক, কল্যাণপুর ও রামপুরা আউটলেট পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ধোলাইখাল ও কমলাপুর টিটিপাড়া আউটলেট পরিচালনা করে ডিএসসিসি, আবদুল্লাপুর ও গোড়ান চটবাড়ি এলাকার আউটলেট পরিচালনা করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং শিমরাইল আউটলেট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পরিচালনা করে। এদিকে কমলাপুর স্টেশন সংলগ্ন টিটিপাড়া পাম্প স্টেশন দিয়ে প্রতি মিনিটে প্রায় ৮,৫৫,০০০ লিটার পানি অপসারণের সক্ষমতা রয়েছে, কিন্তু ৩টি বড় পাম্পের মধ্যে একটি প্রায় ১.৫ বছর ধরে বিকল। সম্প্রতি নতুন পাম্প কেনার জন্য দরপত্র সম্পন্ন হলেও চলমান বর্ষা মৌসুমে সেটি সচল করা সম্ভব হয়নি। কর্পোরেশনের প্রকৌশলীদের দাবি, মেগাসিটি ঢাকার জলাবদ্ধতা নিরসনে এত কম সংখ্যক আউটলেট পর্যাপ্ত নয়। কিন্তু ৫ দশক আগেও নগরীতে যে কয়েকটি আউটলেট ছিল, এখনও সে কয়েকটি আউটলেটের মাধ্যমে পানি নিষ্কাশিত হচ্ছে। নগরপিতা পরিবর্তন হলেও কেউ এই বিষয়ে নজর দেয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রাজধানীতে স্বল্প সময়ে টানা বৃষ্টিপাত হলে বিপুল পরিমাণ পানি একসঙ্গে মাত্র ৭টি আউটলেট দিয়ে নিষ্কাশন করা সম্ভব হয় না। ফলে বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতা তৈরি হয়। আবহাওয়ার দীর্ঘমেয়াদী তথ্য দেখাচ্ছে, বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন এসেছে। ১৯৫৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঢাকার বার্ষিক গড় বৃষ্টিপাত ২০১৭.৭ মিলিমিটার।
যদিও মোট বার্ষিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমেছে, তবে অল্প সময়ে অতি ভারী বৃষ্টিপাতের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ঢাকায় একদিকে সর্বোচ্চ ৩৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় ২০০৪ সালের ১৪ সেপ্টেম্বর। একই সময়ে টানা ২ দিনে ৪৯৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল, যা অস্বাভাবিক ঘটনা হিসেবে বিবেচিত হয়। পরিসংখ্যান অনুযায়ী ১৯৫৩ থেকে ২০০০ সালের মধ্যে ৪৭ বছরে মাত্র ৩ বার একদিনে ২৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছিল। কিন্তু ২০০১ থেকে ২০২৪ সালের মাত্র ২৪ বছরে একই মাত্রার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৩ বার। অর্থাৎ বৃষ্টিপাতের ঘনত্ব ও তীব্রতা আগের তুলনায় বেড়েছে, যা পুরনো ড্রেনেজ ব্যবস্থার উপর বাড়তি চাপ সৃষ্টি করছে। প্রকৌশলীরা বলছেন, রাজধানীর অনেক ড্রেনেজ লাইন কয়েক দশক আগে নির্মিত। তখনকার বৃষ্টিপাতের হিসাব অনুযায়ী এগুলার নকশা করা হয়েছিল। বর্তমানে অল্প সময়ে অনেক বেশি বৃষ্টিপাত হওয়ার পুরনো ড্রেনগুলো সেই চাপ নিতে পারছে না। এর সঙ্গে যোগ হয়েছে পানির দীর্ঘ নিষ্কাশন পথ। তারা বলছেন, অনেক এলাকার পানি সরাসরি নদীতে না গিয়ে একাধিক এলাকা ঘুরে দূরের আউটলেটে গিয়ে পড়ে। ফলে এক এলাকার সঙ্গে অন্য এলাকার পানির চাপ যুক্ত হয়ে জলাবদ্ধতা আরও দীর্ঘস্থায়ী হয়। এছাড়া ড্রেনে পলিথিন, প্লাস্টিক, রাবার, স্পঞ্জ সহ বিভিন্ন বর্জ্য জমে থাকায় পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। নিয়মিত পরিষ্কার করার পরও অল্প সময়ের মধ্যে আবারও ড্রেন ভরাট হয়ে যাচ্ছে। ডিএসসিসির বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী নূর মোহাম্মদ বলেন, ধোলাইখালের ৩টি পাম্প সচল থাকলেও টিটিপাড়ার 3টি পাম্পের মধ্যে একটি নষ্ট হয়ে রয়েছে। এর জন্য দরপত্র সম্পন্ন হয়েছে এবং আগামী সপ্তাহে নতুন পাম্প সংযোজনের পরিকল্পনা রয়েছে। ৪১ স্লুইস গেটের ২২টি অচল। ২০২২ সালের মার্চে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে ৫৫টি স্লুইস গেটের দায়িত্ব নেয় ডিএসসিসি। তবে সম্প্রতি ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং মাঠ পর্যায়ে যাচাই করে মাত্র ৪১টি স্লুইস গেটের অস্তিত্ব খুঁজে পেয়েছে। এর মধ্যে ৬টি পুরোপুরি অকেজো ও ১৫টি আংশিক সচল। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে অধিকাংশ স্লুইস গেটের যান্ত্রিক অংশ নষ্ট হয়ে গেছে। নদীতে জোয়ারের সময় ব্যাকফ্লো ঠেকাতে অনেক সময় স্লুইস গেট বন্ধ রাখতে হয়। তখন পাম্পিং এর ওপর নির্ভরতা বেড়ে যায়। কিন্তু পাম্পও পুরোপুরি সচল না থাকায় পানি দীর্ঘ সময় আটকে থাকে। ডিএসসিসির প্রকৌশলীদের দাবি, ওয়াসা থেকে পানি উন্নয়ন বোর্ডে হস্তান্তরের পর দীর্ঘদিন যথাযথ রক্ষণাবেক্ষণ না হওয়ায় স্লুইস গেটগুলোর বর্তমান অবস্থা তৈরি হয়েছে। ডিএসসিসির প্রকৌশল বিভাগ জানিয়েছে, নয়াপল্টন, সেগুনবাগিচা, কাকরাইল, শান্তিনগর, শাহজাহানপুর, মতিঝিল ও কমলাপুর এলাকার পানি নালা, নর্দমা ও বক্স কালভার্ট হয়ে টিটিপাড়া পাম্প স্টেশনে গিয়ে জমা হওয়ার কথা, কিন্তু সেখানে যাওয়ার আগে বিভিন্ন স্থানে পানি আটকে যায়। প্রকৌশলীদের ভাষ্য, পাম্প স্টেশনের সক্ষমতা থাকলেও সেখানে পানি পৌঁছানোর জন্য যে ড্রেন ও কালভার্ট রয়েছে সেগুলোর ধারণ ক্ষমতা কমে গেছে। ফলে ভারী বৃষ্টির সময় পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হচ্ছে না। অন্যদিকে ধোলাইখাল পাম্প স্টেশন দিয়ে গেন্ডারিয়া, ওয়ারী, সূত্রাপুর সহ পুরান ঢাকার বিভিন্ন এলাকার পানি বুড়িগঙ্গা নদীতে নিষ্কাশিত হওয়ার কথা। ঘণ্টায় প্রায় ৮ কোটি ১০ লাখ লিটার পানি অপসারণ সক্ষম এই স্টেশনেও কাঙ্ক্ষিত পরিমাণ পানি পৌঁছায় না, কারণ সংযুক্ত ড্রেনেজ ব্যবস্থার বড় অংশ বর্জ্যে ভরাট হয়ে আছে। প্রকৌশলীদের মতে, ধোলাইখাল বক্স কালভার্টের প্রায় ৪০% অংশ বর্তমানে বর্জ্যে ভরাট হয়ে গেছে। বিশেষজ্ঞরা যা বলছেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মেহেদী আহসান বলেন, ঢাকা শহরের জলাবদ্ধতা আসলে একটি নানাবিধ ও জটিল সমস্যা। আমরা যদি জলবায়ু বা প্রযুক্তির জটিলতায় না গিয়ে সহজভাবে পানি চক্রের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি, তবে মূল সংকটটি পরিষ্কার হবে। স্বাভাবিক পানিচক্র অনুযায়ী বৃষ্টি হলে দুটি ঘটনা ঘটে। পানির একটি অংশ ভূপৃষ্ঠ দিয়ে গড়িয়ে নিচু এলাকার দিকে চলে যায়, আর অন্য অংশটি মাটির নিচে প্রবেশ করে, যা ভূগর্ভস্থ পানির স্তরকে সমৃদ্ধ করে। কিন্তু ঢাকা শহরে এই দুটি প্রাকৃতিক পথই সম্পূর্ণ অবরুদ্ধ। আমাদের শহরের উপরিভাগ বা সারফেসকে আমরা কনক্রিট দিয়ে ঢেকে ফেলেছি। তিনি বলেন, ১৯৯৫ সালের দিকেও ঢাকায় প্রায় ৪০% বেশি এলাকায় সবুজ উদ্ভিদ ও জলাভূমি ছিল, যার মাধ্যমে বৃষ্টির পানি সহজে মাটির নিচে চলে যেতে পারত। ২০২৩ সালের গবেষণায় দেখা গেছে এই পরিমাণ ১০% নিচে নেমে এসেছে। ফলে পানি মাটির নিচে যাওয়ার কোনো সুযোগ পাচ্ছে না। অতীতে ঢাকার যেসব এলাকা ফ্লাড ফ্লো জোন বা প্রাকৃতিক জলাধার ছিল, সেগুলো আবাসন কোম্পানিগুলো বালি ফেলে ভরাট করে ফেলেছে। অপরিকল্পিতভাবে অবকাঠামো গড়ে তোলায় পানি গড়িয়ে যাওয়ার কোনো পথ নেই। তার উপর আমাদের বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থার যে ধারণ ক্ষমতা, বৃষ্টি হলে পানি আসে তার চেয়ে অনেক বেশি। স্বাভাবিকভাবেই ড্রেন উপচে শহরে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। মেহেদী হাসান বলেন, পানি গড়িয়ে যাওয়ার প্রধান মাধ্যম হলো ক্যানেল বা ড্রেন, কিন্তু ঢাকার খালগুলো দখল ও ময়লা আবর্জনা ফেলে ভরাট করে ফেলা হয়েছে।
ফলে পানি নিষ্কাশন পুরোপুরি বাধাগ্রস্ত হচ্ছে। এমনকি অতিবৃষ্টিতে যখন চারপাশের নদীর পানির স্তরও বেড়ে যায়, তখন শহরের ক্যানেলের পানি আর নদীতে নামতে পারে না এবং দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই নগর পরিকল্পনাবিদ বলেন, জলাবদ্ধতা নিরসনে কাঠামোগত সংকটের চেয়েও বড় সংকট আমাদের প্রাতিষ্ঠানিক জায়গায়। আগে এই ড্রেনেজ ব্যবস্থাপনার দায়িত্বে ছিল ওয়াসা। যখন এটি সিটি কর্পোরেশনের কাছে ন্যস্ত করা হলো, তখন কিন্তু সিটি কর্পোরেশনের অর্গানোগ্রাম পুনর্গঠন বা লোকবল বৃদ্ধি করা হয়নি। এই বিশেষায়িত কাজটি করার জন্য পর্যাপ্ত ও দক্ষ জনবল সিটি কর্পোরেশনের নেই। ঢাকার দুটি সিটি কর্পোরেশন নতুন জলাবদ্ধতা বিভাগ খোলার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়ে রাখলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে তা আটকে আছে। তিনি বলেন, পুরো শহরকে শুধু পাম্প নির্ভর করে বাঁচানো সম্ভব নয়, কারণ এটি অত্যন্ত ব্যয়বহুল এবং রক্ষণাবেক্ষণ সাপেক্ষ। তবে বর্তমান বাস্তবায়ন এই মেগা সিটির জন্য মাত্র 60টি আউটলেট কোনোভাবেই পর্যাপ্ত নয়। বর্তমানে যে স্লুইস গেটগুলো আছে সেগুলো দ্রুত কার্যকরের পাশাপাশি আরও স্লুইস গেট বাড়াতে হবে। এছাড়া আমাদের কেবল সাময়িক বা আপাতকালীন পাম্পিংয়ের উপর নির্ভর না করে দীর্ঘমেয়াদী নগর পরিকল্পনার দিকে যেতে হবে। শহরের জলাশয়গুলো পুনরুদ্ধার করতে হবে এবং প্রাতিষ্ঠানিকভাবে সক্ষমতা বৃদ্ধির জন্য আমলাতান্ত্রিক জটিলতা দূর করে দ্রুত দক্ষ জনবল নিয়োগ দিতে হবে। তাছাড়া ঢাকা শহরকে খুঁজে পাওয়া মুশকিল হবে। খুব দ্রুতই ভূমিকম্পের ঝুঁকিও বাড়তে পারে, যেভাবে বিল্ডিং বাড়ছে ঢাকা শহরে, এবং পানির নিষ্কাশন ব্যবস্থার উন্নতি যদি দ্রুত ঘটানো না যায়, তাহলে এই শহরটি একসময় তলিয়েও যেতে পারে।